নমস্কার। বিকে সুপ্রা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমরা আরেকবার চলে এলাম। মাতাজি, আপনাকে নমস্কার। নমস্কার। আশা করি ভালো আছেন। বেশ। আচ্ছা মাতাজি, আজকে যে বিষয় নিয়ে একটু আলোচনা করব আপনার সাথে, এই বিষয়টা হচ্ছে চিন্তা। আমরা তো নানান রকম কাজের মধ্যে থাকি। কিন্তু তবুও মাঝে মধ্যে চিন্তা আমাদের একটু গ্রাস করে। এটা তো অবশ্যই আপনিও ভালো করে জানেন। নিশ্চয়ই। অ্যা আপনারাও অবশ্যই এই ব্যাপারে একটু অবগত একমত। হবেন। হ্যাঁ, একমত অবশ্যই থাকবেন যে চিন্তা কিন্তু আমরা আমরা করে থাকি বিভিন্ন রকম চিন্তা। যতই আমরা কাজকর্ম করি, চিন্তা কিন্তু আমাদের মধ্যে সবসময় একটা ঠিক কাজ ঘোরে করে। আরকি, কাজ করে। কিন্তু এই চিন্তাগুলো কিন্তু সবসময় বাস্তবায়িত হয় না। হুম। একটা রূপান্তর ঘটতেই থাকে, ঘটতেই থাকে। তো এই চিন্তাগুলো কেন আসে বা এগুলো কেন আমাদের একটা এফেক্ট একটা একটা হয়। একটা হয় কিন্তু। হ্যাঁ। যদি এই বিষয়ে একটু আলোচনা যদি একটু করেন আমাদের সাথে। মানে আমার সাথে এবং যারা আচ্ছা। দেখবে আরকি, তারাও জানতে পারবে বিষয়গুলো। আসলে আমরা অনেক খুঁটিনাটি ছোটখাটো ব্যাপারকে আমরা অগ্রাহ্য করি, উড়িয়ে হুম, দিই। সেটা হুম। নিয়ে আমরা অত মাথা ঘামাই না। কিন্তু যদি একটু সূক্ষ্মভাবে একটু বিশ্লেষণ করে আমরা দেখি, তাহলে আমরা সবাই কিন্তু চিন্তার হাত থেকে বা উল্টোপাল্টা চিন্তা বা ব্যর্থ চিন্তা, সে সমস্ত চিন্তার হাত থেকে আমরা কিন্তু মুক্তি পেতে চাই। কারণ সেগুলো তো সর্বপ্রথম আমাদেরই গ্রাস করে, আমাদের একদম, মনকেই গ্রাস করে। একদম, সেজন্য সেইখান থেকে আমাদের বাঁচতে গেলে আমাদের একটু চিন্তা করতে হয়। আর চিন্তা কোথা থেকে আসে? আমরা জানি এভরিথিং বিগিনস ফ্রম মাইন্ড। So mind is a very powerful and motivating force which guides our action, both the personal and in the global sense. আচ্ছা। চিন্তা শুধু ব্যক্তিগত চিন্তাই নয়, সার্বিক একবারে সকলের প্রতি, বৃহদের প্রতি যে চিন্তা, সেই চিন্তা কিন্তু অনেক সময় আমাদের খুব চঞ্চল করে তোলে। সবটা কার্যকরী হয় কিনা সেটা তো বলতে পারবো না, কিন্তু খুব চঞ্চল হয়ে যাই আমরা। একদম এই চারপাশে দেখুন এত কিছু ঘটছে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের ভাবায়। হ্যাঁ। হ্যাঁ, কোন হয়তো মনে করুন আম কেউ গান করছি, হুম, কেউ ছবি আঁকছি, কেউ কবিতা বলছি, কেউ নানা রকম কাজের সঙ্গে যুক্ত হ্যাঁ, আছে। কিন্তু এটা লক্ষ্য করেছি যখন আমরা বন্ধুরা কখনো হয়তো যোগাযোগ আড্ডার ছলে কথাবার্তা বলছি, অনেকের মুখে শুনি, "জানিস তো আমি না মানে গান করছি, কিন্তু গান করতে, করতে ঠিক মন দিতে পারছি না।" হুম, হুম। কেন? না এই দেখ না চারপাশে কি চলছে, কিরকম একটা ঘটনা, কি একটা এমন একটা কঠিন সময় দিয়ে যাচ্ছি। একটা চিন্তা সবসময় একটা চিন্তা। চিন্তা আমাদের ভেতরে থাকে। হ্যাঁ, তো এইটা কিন্তু সত্যি ঠিকই বলেছেন এই হ্যাঁ, বিষয়টা আপনি। তো সেইজন্য আজকে আম কয়েকটা বিশেষ চিন্তা নিয়ে আমরা একটু আলোচনা করি, খুব ভালো যেটা হয়। শুনেও ভালো লাগবে। ও আপনি লিখে নিয়ে এসছেন? হ্যাঁ, না হলে মনে থাকবে আমার পয়েন্টগুলো। না খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, ১ম এ বলি রাইট থিংকিং। রাইট থিংকিং কাকে বলা হচ্ছে? যেমন ধরুন, একটি স্টুডেন্ট, সে খুব ভালো স্টুডেন্ট। সে পরীক্ষায় 90% পাবে বলে সেও নিশ্চিত, তার পেরেন্টও নিশ্চিত। কিন্তু পরীক্ষার রেজাল্ট বেরোলে পরে দেখা গেল যে সে 88% পেয়েছে, 2% তার হয়নি। বাড়িতে এসে যখন তার রেজাল্ট তার পেরেন্টকে যখন দেখায়, পেরেন্ট ভয়ানকভাবে তাকে বকাবকি করে যে, তোমার জন্য কি না করেছি, তোমার জন্য সব রকম চেষ্টা করেছি, তুমি জানো না এইখানে 90% না হলে আরেক জায়গায় তোমাকে যেখানে ভর্তি করবো ভাবছি সেখানে হবে না, বছরটা নষ্ট যাবে। মানে এমনভাবে তার প্রতি আচরণ তখন করে। সে কষ্ট করে রাত জেগে যেভাবে হোক পড়াশুনো করে সে 88% নিয়েছে। মেন্টালি প্রেশার দেওয়া। হ্যাঁ, কিন্তু সেই সময় সে হয় কি, চুপ করে দাঁড়িয়ে বসে থাকতে থাকতে শুনতে শুনতে বাবা-মার এই ভর্ৎসনা, সে শকড হয়ে যায়। হুম, শকড হয়ে যায় এবং তারপরে তাকে খেতে ডাকা হয়, "এসো খেয়ে যাও", খায় না। দরজা বন্ধ করে সে বসে থাকে। দেখুন, একটা সমস্যার উপর আরেকটা বাড়তি সমস্যা আমরা সেই স্টুডেন্টের ওপরে আমরা তুলে দিই। তো সেখানে আমাকে রাইট থিংকিং, সেখানে আমার কি চিন্তা করা উচিত ছিল? যে ঠিক আছে, যেটা পেয়েছো সেটা হয়ে গেছে। 88% ও তো খুব কম ব্যাপার নয়। হুম, আর এইটাই তোমার জীবনের শেষ পরীক্ষা নয়। তোমাকে সামনে আরো অনেক পরীক্ষা দিতে হবে। তুমি সেইরকমভাবে তুমি রেডি হও। হয়তো কোনো কারণের জন্য 2%, মাত্র 2% হয়তো সেটা মানে হয়নি। কিন্তু তার জন্য তোমার এত নার্ভাস হবার মতন কিছু নেই।
সেই সময় এই কথাগুলো তাকে না বলে তার উপরে যদি সেই প্রেশারগুলো দেওয়া হয়, তখন সে সঙ্গে সঙ্গে একটা হিতে বিপরীত বা আরও অন্য বিপদ যেগুলো মুখে বলতেও খারাপ লাগে, একদম সে একদম। সেই সব বিপদগুলো তারা করে ফেলে। সেই জন্যে যথাসময় যে চিন্তাটা করা দরকার, করা উচিত, আমাদের ঠিকঠাক করে, নির্ণয় করে আমাদের সেই চিন্তাটা করতে হবে। আর এগুলো কিন্তু এখন অহরহ হচ্ছে। অহরহ হচ্ছে। একটা মেন্টাল প্রেশার দেওয়ার জন্য অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। হচ্ছে। তো আশা করব একটু সচেতন হন এই বিষয়গুলো নিয়ে, যেটা মাতাজি বললেন। আচ্ছা, পরবর্তী তারপরে হচ্ছে ফ্লাইং থিংকিং। ফ্লাইং থিংকিংটাকে কি বলছে? যে দেখুন, একটা জায়গায় একটা মিষ্টির দোকান আছে, হুম, আর তার একটু দূরে একটা গার্বেজ, একটা ডাস্টবিন আছে। হুম, আপনি লক্ষ্য করে দেখবেন যে মাছিগুলো ওই মিষ্টির দোকানে না বসে ওই গার্বেজটার উপরে গিয়ে বসছে। এই দৃষ্টান্তটি দেওয়ার কারণ হলো, আমাদের আশেপাশে ভালো মন্দ সব রকম মিলিয়েই কিন্তু আমাদের আশেপাশে রয়েছে। এখন আমি কোনটা চুজ করব সেটা আমার নিজের ব্যাপার। কিন্তু আমাদের মনটা পরচর্চা, পরনিন্দে, সমালোচনা এই সমস্ত নিয়ে আমরা এত বেশি উদ্ব্যস্ত থাকতে ভালোবাসি, ফলে আমার ঘরেও যে অনেক সমস্যা আছে, অনেক চিন্তার ব্যাপার আছে, সেই সময়ের জন্য আমরা ব্যাপারটা ভুলেই ভুলে যাই। যায়। ভুলে গিয়ে সেই জিনিসটাকে নিয়ে আমরা অত্যন্ত মুখরিত হয়ে উঠি এবং সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে শুরু করি। বা আনন্দের সাথে আলোচনা করি। আমরা আনন্দের সাথে মানে এই বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা সহজভাবে তুলে না ধরি, তাহলে আমাদের ভেতরে সেই সংশোধন, সেই দৃষ্টিগুলো আমাদের পরিবর্তন হবে না কো। তারপরে হচ্ছে নটিং। নটিং থিঙ্কিংটাকে বলা হচ্ছে কি, যে যেমন ধরুন বছরখানেক আগে আমার সঙ্গে কারোর সাথে কারোর কোনো অসৎ কোনো একটা আচরণ হয়ে গেছে, মুখ কাটাকাটি হয়েছে, একটু হুম, হুম, ঝগড়াঝাঁটি হয়েছে বা তর্ক বিতর্ক হয়েছে। আজকে প্রসঙ্গক্রমে বন্ধু-বান্ধবদের সঙ্গে বসে সেই কথা, সেই প্রসঙ্গ সম্বন্ধে উঠেছে। সেই লোকটি, সেই ব্যক্তিটির সম্বন্ধে। হুম। আমি কিছুতেই চিন্তা করে উঠতে পারছি না, আচ্ছা কবে বলো তো বলছি, কবে হয়েছিল, কি হয়েছিল ব্যাপারটা, আসল ব্যাপারটা কি বলো তো? মানে আমার মনে আসতে চাইছে না, আমি ভুলে গেছি ব্যাপারটা। আর তার সত্ত্বেও তাকে কিন্তু মনে মনে করিয়ে দেওয়া করার হচ্ছে, জন্যে উগ্র চেষ্টা। প্রেশার দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি নিজে প্রেশারাইজড তো হচ্ছি, আর নিজেও ভাবছি আচ্ছা আমি এত বড় একটা ঘটনা হলো অথচ আমি এত তাড়াতাড়ি কি করে ভুলে ভুলে গেলাম। গেলাম। সেটাকে জোর করে মনে করার জন্যে যে একটা চিন্তা, সেটাকে বলা হচ্ছে নটিং। আচ্ছা। তারপরে বলা হচ্ছে রাইট থিঙ্কিং। রাইট থিঙ্কিংটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। রাইট বা ব্রাইট থিঙ্কিং হুম, যেটাকে আমরা বলি। ব্রাইট থিঙ্কিং সাধারণত কারা করেছেন? যেমন ধরুন স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি শ্রী অরবিন্দ, আচার্য জগদীশচন্দ্র বসু, আমাদের দুই বাংলায় মিলে কত গ্রহ নক্ষত্র চতুর্দিকে রয়েছে। একদম। তারা যে চিন্তাগুলো করেছেন সেগুলোকে বলা হয় এলিভেটেড থটস বা মহান চিন্তা। তারা মানব কল্যাণের জন্য কথা ভেবেছেন, দেশের কল্যাণের কথা ভেবেছেন, সমাজ যাতে সুন্দর হয় সেই কথা ভেবেছেন। সবসময় তারা মহান চিন্তা নিয়ে, আমরা কজন তাদের মতন, তাদের আমরা এখনো বুকের ভেতরে তাদের চিরস্মরণীয় করে আমরা রেখেছি। তাদের নামগুলো আমরা ভুলিনি এবং কোনো প্রজন্মই আমার মনে হয় তারা ভুলবে না। শুধু তাদের এই যে কর্তব্য কর্মগুলোর জন্যে তারা আমাদের কাছে মহান হয়ে রয়েছেন, তাকে বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে এলিভেটেড থটস। তারপরে বলছে বেনাভোলেন্ট থটস, সেও খুব ভালো থট। বেনাভোলেন্ট থট কি, যার জন্য আমি এখন ব্রাইট থটসের কথা বলছি। বেনাভোলেন্ট থটসটা কি, আমরা নিজেরা ঘরের ভেতরে হয়তো কিছু একটা নিয়ে আলোচনা করছে, হয়তো কেউ একজন এসে বলল আমার ওখানে একটু তোমাকে যেতে হবে, খুব দরকার। আমরা বললাম জাগে জানা, পাশেই তো বাড়িটা, ও তুই গেলে যদি ওর যদি মনে হয় একটু উপকার হয় তা হোক না। হুম। এই ধরনের যে যে কথাটার বলার অর্থ হলো যে আমার মনটা যেন সেই উদারতার ভেতর দিয়ে থাকে, যে কারোর কিছু হলে সেখানে যেন কারোর অবশ্যই মনে রাখতে হবে আমাদের, দ্যাট ইউ গেট হোয়াট ইউ গিভ। তুমি যা দেবে তুমি তাই পাবে। তো পাশে দাঁড়ানো। পাশে দাঁড়ানো, পাশে দাঁড়ানো শুধু নয়, পাশে থাকাও শুধু নয়। যদি আমার ক্ষমতা হয় বা যদি আমার দ্বারা সম্ভব হয়, তাহলে আমি তাকে আর্থিকভাবেও তাকে আমি একদম। যদি একটুখানি হেল্প করলে, সে যদি একটা সমস্যার থেকে সে যদি একটু উপকার পায়। উপকার পায়,
মন্দ কী। তো সেইগুলোকে বলা হচ্ছে বেনাভোলেন্ট থটস। আর এছাড়া রয়েছে নেসেসারি থটস, গুড থটস, নিউট্রাল থটস। নিউট্রাল থটসটার সম্বন্ধে একটু বলি, 1 মিনিট বলবো। নিউট্রাল থটসটা হচ্ছে আমরা যখন শুতে যাব, ঘুমোতে যাব, আমাদের ডায়েরি লেখার কোনো প্রয়োজন নেই, কিচ্ছু করার প্রয়োজন নেই। আমরা নিজেকে সেলফ অ্যানালাইজ করে আমরা দেখব সকাল থেকে রাত্রি পর্যন্ত কী করেছি, গুরুজনদের প্রতি যা যা কর্তব্য আছে সেগুলো করেছি, বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি, কেউ হয়তো এসেছে, বা বাড়িতে যারা গৃহ কর্মী যারা আছে তাদের সাথে একটু মানে ঝগড়াঝাটি হয়েছে, একটু তর্কাতর্কি হয়েছে, মানে ভালো খারাপ দুটোকে মিলিয়ে নিজেরাও কি কাজকর্ম করে এলাম করলাম রাত সকাল অবধি, থেকে, কার সঙ্গে কতটা ভালো ব্যবহার ভালো করলাম, ব্যবহার কার করলাম। জন্য কী করলাম। অ্যানালাইজ করলে কি হয়, নিজের দোষগুলো নিজের চোখে ধরা পড়ে এবং নিজেরা সেটা কারেকশন করতে ভালো লাগে। যদি আমার শ্বশুরবাড়ির মানুষেরা যদি আমার ওই দোষগুলো নিয়ে তারা বলে, সেটা আমার ভালো লাগবে না খুব। সেই জন্যে সেলফ অ্যানালাইসিসের খুব দরকার আছে, এবং সেটা তুমি কিভাবে করবে, নিউট্রাল। সকালবেলা যে ঝগড়াটা হয়েছে কোনো গৃহকর্মীর সঙ্গে বা কারোর সঙ্গে, সেটা কার জন্য হয়েছে, সে হয়তো একটা ভালো কথাই বলেছিল, আমার মেজাজটা ভালো ছিল না। তারপরে অনেক সময় আমরা দেখি বাড়ির ভেতরে নিজেদের ভেতরে হয়তো একটু অশান্তি কলহ হলো, সেটা মেটালাম আমরা বাচ্চাকে মেরে। হ্যাঁ, এটা হয়, এটা হ্যাঁ, এটা দেখা যায়। বাচ্চাকে মেরে। তো সেইগুলো মারাত্মক ভুল। এখন তো আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চাকে মারা তো দূরে থাক, বকারও কোনো আইন সুযোগ এখন নেই। যা বোঝাবে অধিকার নেই। তা সহজভাবে বুঝবে। তুমি যা করবে বাচ্চা সেটা ফলো করবে। বাচ্চারা কপি করে না, বাচ্চারা ফলো করে, তারা সেইভাবে তারা মানুষ হবে। একদম। সেই জন্য বলা হচ্ছে যে নিউট্রাল থটসটা আমাদের জীবনে খুব দরকার। তারপরে হচ্ছে অলওয়েজ মেন্টালিটি। অলওয়েজ মেন্টালিটিটা কি, একটা মানুষ নিজের ভেতরে নিরাশা, হতাশা, দুরাশা, একটা উদাস ভাব নিয়ে মানুষ সংসারের ভেতরে থাকে। হয়তো সে তাকে দিয়ে একটা কোনো কাজ করানো হয়েছে, সেই কাজে ব্যর্থতা হয়েছে, সে সফলতা লাভ করতে পারেনি কোন, সে বারবার বলছে আমার জন্যই তো এটা হলো, অন্য কেউ করলে তো হতো না, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, এরকম অনেক মানে এরকম কথাবার্তা আমরা তো বলেই থাকি, এসব অভ্যস্ত আর কি কথাবার্তা আমরা। আমাদের খুব মুখস্থই আছে। তো সেভাবে বললে তখন সকলের কাছে খারাপ লাগে, বলে যেটা যেটা হবার সেটা হয়েছিল, তার জন্য তুমি নিজেকে দোষারোপ করছো কেন, তুমি নিজেকে দোষী ভাবছো কেন। না, আমি যেটাই করি সেখান থেকে কোনো ভালো ফল পাই না, আমি এমনই একটা মানে জন্ম আমার। অর্থাৎ তারা বোঝা যায় যে তারা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, টেনশন বা নানান রকম দুঃখ কষ্টের ভেতরে তাদের মনটা মানে সেইভাবে তৈরি হয়ে রয়েছে, যারা অল্প একটুতেই তারা ভেঙে পড়ে বা উদাস হয়ে যায়। আচ্ছা। সেটাকে বলা হচ্ছে ওই অলওয়েজ মেন্টালিটি। তারপরে হচ্ছে ওয়াই মি। দেখুন ওয়াই মিটা কি হলো, আমার পাশের বাড়িতে একজনকে আমি দেখছি, তিনি একটা দুরারোগ্য ব্যাধিতে কষ্ট পাচ্ছেন, অনেক দিন ধরে ভুগছেন, বিছানায় শুয়ে আছেন। পাশের বাড়ির একজন মানুষ, সে ওনাকে দেখে, দেখে দেখে তার স্বামীকে বলছে, দেখো তো উনি কীরকম, কত ইয়ে করেছেন, কত রকম, কত শরীরের ওপরে কত অন্যায় করেছেন, কত কিছু করেছেন, তার উপরেও তিনি অসুখে ভুগছেন, কিন্তু উনি কখনো কারুর উপরে কখনো উনি মানে কিছু অর্ডারশিপ করা বা কোনো কিছু করা কখনো কিছু করেননি। উনিও তো একদিন জীবনে অনেক নেশা ভাঙ করেছেন, দেখো তো দিব্যি চলছে, অসুখ হলে কি হয়েছে, সেটা তো তুমিও এরকম হতে পারতে। মানে উনি মনে মনে ধারণা ওনার চাইছেন উনি যে ওই ওই ব্যাধিগ্রস্ত মানুষটি যে ওনার মতন ওনার স্বামীও এইভাবেই হোক। আচ্ছা। হ্যাঁ। উনি কেন ভালো আছেন, এত অসুখ নিয়েও উনি কেন ভালো আছেন, আর তুমি সেখানে, অথবা ডিভোর্সের ক্ষেত্রেও এরকম বলে যে কই ওই বাড়িতেও তো ওই রকম ধরনের ঝগড়াঝাঁটি হয়, কই তোমার মতন তো ডিভোর্স কেউ করেনি, মারপিট কত কিছু হয়, কিন্তু তোমার মতন তো ডিভোর্স তো করেনি, ওদের বাড়িতে দেখো ঝগড়াঝাঁটি করে ওরা কেমন টিকে আছে, মানে ওদের বাড়িতেও ডিভোর্সটা হলেই ভালোই হতো মনে হয়। সেইটা হলো তার আলটিমেট ইচ্ছে। তো সেইটাকে বলা হচ্ছে ভাইবে। তারপরে হচ্ছে লেবেলিং। লেবেলিং থিঙ্কিংটা কীরকম, একটি ছেলে বা একটি মেয়ে, সে পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাদের ছোটোবেলায় থেকেই শেখানো হয়েছে যে গুরুজন যারা সামনে থাকবে তাকে প্রণাম করে যাবে, আশীর্বাদ নিয়ে যাবে তাদের।
তো সে পরীক্ষা দিতে যাওয়ার সময় পাড়া প্রতিবেশী কেউ জ্যাঠাইমা বা কাকিমা বা যেও একজন হলো, সামনে পড়েছে, বললো আজ থেকে আমার পরীক্ষা শুরু, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। বললেন হ্যাঁ বাবা, যা যা যা, পরীক্ষাটা ভালো করে দে, যা। ছেলেটির সামনে থেকে পাস করে যাওয়ার সাথে সাথেই উনি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলছেন, তুই যে কত পাস করবি তা জানা আছে, 3 বছর ধরে ফেল করছিস, তুই নাকি পাস করবি, তাহলে তো সূর্য অন্যদিকে উঠতো। অর্থাৎ মুখে বলছেন যা বাবা ভালো করে পরীক্ষাটা দে, আর কিন্তু ভেতরে ভেতরে তার এই ভেতরে গরলটা চলছে, তুই যে কত পাস করবি আমার জানা আছে। তারপরে আন্ডার এস্টিমেট একটা ব্যাপার। ওটাকে বলা হয় লেভেলিং। সে আচ্ছা। 3 বার সে পাস করতে পারেনি, নিশ্চয়ই কোনো কারণ ছিল, তার কোনো কারণ ছিল, সে ফাঁকি দিয়েছে, হয়তো সে কোনো সুযোগ পায়নি, অথবা কোনো একটা না, এটাও অভাব কিন্তু তার একটা ছিল, কিন্তু আমাদের মানুষের মধ্যে কিন্তু একটা দেখেছি, এই ধরনের একটা একটা জেলাসি। আন্ডারএস্টিমেট করা কাউকে, এটা কিন্তু হ্যাঁ, ভীষণভাবে দেখা যায়। দেখা গেছে, দেখা যায়। আমি তো সেই প্র্যাকটিক্যাল কথাগুলোই আমি তুলে ধরতে আমরা চাইছি। এনকারেজ খুব কম করি মানুষকে। হ্যাঁ, বললাম তার সামনে ভালো করে, সে পাশ করে এসে যখন এসেছে, তার সামনে এসে দাঁড়িয়েছেন, যখন শুনেছেন পাশ করেছে, যেন মনে হচ্ছে তিনি যন্ত্রণায় থাকতে পারছেন না। তুই শেষ পর্যন্ত পাশ পাস করে করলি, গেলি। তুই পাশ করবি, পাড়ায় তো সবাই তোর ওপরে আশা ছেড়ে দিয়েছিল, হ্যাঁ। তুই তো পাশ করার মতন নোস, যাক বাবা এবারে পাশ করলি। অর্থাৎ তার উপরে লেবেল লাগিয়ে দেওয়া হয়েছে যে ও জীবনে কোনোদিন পাশ করবে না, ও যতই পরীক্ষা দিক আর যা করুক ও পাশ করার ছেলে নয়। এটাকে বলা হচ্ছে লেবেলিং। তারপরে হচ্ছে হ্যাঁ, জাম্পিং কনক্লুশন। জাম্পিং কনক্লুশনটা কি? ধরুন একজন ইউনিয়ন লিডার, তাদের তো খুব মানে পাওয়ার আছে সমাজে, তাদের হাতে অনেক ক্ষমতা টমতা থাকে, তো তারা খুবই ব্যস্ত থাকেন, সবসময় তাদের ব্যস্ত থাকে, মিটিং থাকে, মানুষের সঙ্গে যোগাযোগ করা, করসপন্ডেন্স, তাদের অনেক কিছুই থাকে। এইরকম একজন ইউনিয়ন লিডারের কাছে একজন ভদ্রলোক গেছেন দেখা করবার জন্য। দেখা করতে গিয়ে সেখানে পাশে যে তার সেই ওনার যে ইয়ে ছিল, মানে ওয়েটার যে ছিল, সে বলল স্যারের সঙ্গে তো আপনার দেখা হবে না, স্যার একটা মিটিংয়ে বসে আছেন, স্যারের উঠতে দেরি হবে। বলি ঠিক আছে স্যার, যখন উঠবেন আমি তখনই দেখা করবো ওর সঙ্গে। তো ভদ্রলোক আরও ঘন্টাখানেক বসে আছেন। বসে থাকার পরে তারপরে জিজ্ঞেস করলো সে ওয়েটার, আপনি এখনো যাননি? ওনার তো মিটিং সারতে সারতে সেই রাত 8টা বাজবে, আপনি যখন যাননি, তা ঠিক আছে কালকে আসবেন। তারপরের দিন আবার ভদ্রলোক এসছেন। ভদ্রলোক আসার পরে বলে এই মাত্র উনি বেরিয়ে গেছেন, কখন যে ফিরবেন মিটিংয়ের কাজে ঠিক নেই। আচ্ছা। ভদ্রলোক কিছুক্ষণ বসে থেকে তারপরে চলে গেলেন। পরের দিন ভদ্রলোক যখন বাজার গেছেন, বাজার করছেন, তখন ওই ইউনিয়ন লিডার ওই বাজারের পাশ দিয়েই ওনার গাড়ি নিয়ে উনি যাচ্ছেন। দেখে ভদ্রলোককে ডেকে বলছেন, আরে আরে শুনুন শুনুন, আপনি আমার কাছে 2-3 দিন গিয়ে আমার জন্য ওয়েট করে আমাকে আপনি পাননি, আমি খুবই লজ্জিত, আমার খুবই খারাপ লাগছে। আপনার কাজটা হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, আপনার কাজ আমি করে দেবো, আর আপনাকে কষ্ট করে আসতে হবে না। হ্যাঁ, আমি আপনার কাজটা করে দেবো। বলে ভদ্রলোককে যখন খুব বোঝাচ্ছে, তখন ভদ্রলোক বললেন, স্যার আপনার কাছে আর আমার না আসলেও চলবে, তার কারণ আমি এসেছিলাম, 2 দিন ধরে অপেক্ষা করেছিলাম, আমার ছেলের বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করার জন্য এসেছিলাম, গতকাল আমার ছেলের বিয়ে হয়ে গেছে। ভাবুন, সেখানে একটা মানুষের ভেতরে চিন্তা থাকে যে শুধু স্বার্থের জন্যেই মানুষ মানুষের কাছে আসে, সেখানে কোনো ভালো সম্পর্ক থাকতে পারে না, সেখানে কোনো অন্যরকম যোগাযোগ থাকতে পারে না। আমরা ভদ্রলোক ভুলে যাই। কিছু না শুনেই ভদ্রলোকের সামনে কাছ থেকে সে ইউনিয়ন লিডার বলছেন, আপনাকে আর চিন্তা করতে হবে না, আমি শত ব্যস্ততার ভেতরে আপনার কাজটা করে দেবো। কী কাজ সেটা তো উনি জানেন না। সাধারণত মানুষ যে কাজের জন্য আসে, বলেছেন না আপনাকে আর সেটার জন্যে আমি বিরক্ত করব না, আমি এসেছিলাম, আমি নিজে মুখে আপনাকে নিমন্ত্রণ করব, আমার ছেলের বিয়ে, একমাত্র ছেলে, গতকাল আমার ছেলের বিয়ে হয়ে গেছে। এটাকে আসলে বলা, আমাদের মাথার মধ্যে এই কাজগুলোই করতে থাকে। হ্যাঁ, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কথাগুলো বললাম, স্বার্থের জন্য বলছি। কিন্তু মানুষটা হয়তো আমার কাছে এসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ডিসকোয়ালিফাইং দ্য গুড। শত ভালোর ভেতরেও, যেমন ধরুন একটি মেয়ে, সে তার খুব সুন্দর একটা শাড়ি পরে বেরিয়েছে, তার বন্ধু বান্ধব বা যে বাড়িতে যাচ্ছে সেই বাড়ির সদস্যরা তাকে বলছে, বাহ তোমাকে তো দেখতে খুব ভাল লাগছে, শাড়িটা পরে তোমাকে তো খুব সুন্দর লাগছে।
বা কেউ হয়তো জিজ্ঞেস করলো, বা শাড়িটা কোথা থেকে কিনেছো, এত চমৎকার শাড়ি কোথা থেকে কিনেছো, সে সবাইকে একই উত্তর দিয়ে যাচ্ছে, আরে বলবেন না, এই শাড়িটা আমি কিনতে চাইনি, আমার একেবারেই পছন্দ হয়নি, শাশুড়ি জোর করে আমাকে দিয়ে গেল পরবার জন্যে, আমি পরতে চাইনি, আমি এসব শাড়ি কখনো পরি টরি না। বলছে না, তুমি যে পরেছো তোমাকে ভালো লাগছে, শাড়িটাও খুব সুন্দর লাগছে। বলছে আমি না পারতে আজকে শাড়িটা পরেছি, কি করব, সামনে এসে গেলেন আমার শাশুড়ি, বললেন তোমাকে যে শাড়িটা দিলাম বৌমা তুমি তো পরোনি, বাধ্য হয়ে পরেছি, আমি বাড়িতে গিয়েই খুলে বলবো এইসব শাড়ি ভাল লাগে নাকি, এইসব বাজে শাড়ি আমি পরি না। অর্থাৎ একটা ভালো জিনিস সবাই ভালো বলছে, কিন্তু তারপরেও তাকে বলা হচ্ছে যে এত ভালোর ভেতরেও তার কাছে ভালো লাগেনি, হুম। তার অনিচ্ছেতে সে শাড়িটা পরেছে। মানে আচ্ছা, সন্তুষ্টি ব্যাপারটা আর হ্যাঁ। হ্যাঁ। আর তারপরে হচ্ছে টেন্ডেন্সিস অফ আননেসেসারি এনকোয়ারি। আচ্ছা। অনেক আছে যাদের প্রচুর কাজ আছে, যদি আপনি বলেন যে সে সবসময় তারা কাজ ছাড়া বিশ্রামের ভেতরে আছে, তা নয়, তাদের অফুরন্ত কাজ আছে, বাইরেও কাজ আছে, ঘরেও কাজ আছে, অফিসেও কাজ আছে, ছেলেপুলেকেও রক্ষা করতে হয়, দেখাশুনো করতে হয়, সব কিছুই করা আছে। তারপরেও কখনো কোনো পাড়ার বা কখনো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোথায় কি হলো, কোথায় কি ঘটলো, কার কে কি হলো, সেইটা পুরোপুরি খবর যতক্ষণ তারা না নেন, অপ্রাসঙ্গিক চিন্তা নিয়ে এসে আধ ঘন্টা বা ১ ঘন্টা সেটা নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে বাড়িতে এসে দেখুন সমস্ত বাড়িকে তিনি একবারে জমাট করে রেখেছেন। ওই বাড়ি থেকে এই খবর, এই ব্যাপার। কিন্তু আসলে তার বাড়িতেও যে সমস্যা মুক্ত যে কোনো বাড়ি নয়, সেটা ভুলে ভুলেই যান। যায়। সেটা ভুলেই যান। সেটা ভুলে গিয়ে তখন তারা মনে করে যে এইটাই তো একটা সমালোচনার বস্তু আমরা পেলাম, অতএব এইটা নিয়েই যতক্ষণ আমরা সময় কাটাতে পারি। আর এটাই কিন্তু আমাদের কিন্তু এখন একটা মানে প্রধান বিষয় দাঁড়িয়েছে কিন্তু, এই তো আজকে, টিএমটিসি হ্যাঁ, আলোচনা করা, এর বাড়ি কি হচ্ছে, ওর বাড়ি কি হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আজকে ভাবলাম যে একটা ছোট্ট ক্লাসের না, মতন হোক। বেশ ভালো ভালো, মানে মজার ছলে অনেক কিছু চিন্তার ব্যাপারগুলোকে আমি সুন্দরভাবে ডেফিনেশন দিলেন। এবং যারা এটা শুনবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আবারও বলছি, আপনারা প্লিজ 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 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের আরও অনেক প্রশ্ন জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করবেন। মাতাজি তো আছেনই আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো আজকের মতন তাহলে মাতাজি শেষ, নাকি শেষ করি? আজকে শেষ হোক। হ্যাঁ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এরকম আরও বিষয় নিয়ে আমরা আমরা আবার আসবো আমাদের তৈরি এই। আমি চেষ্টা করব একদম যাতে আপনাদেরও ভালো লাগে, একদম বা সেই ধরনের কিছু সেখান থেকে দুটোই হবে, ভালোও লাগলো, আবার আমরা সেগুলো নিয়ে খেয়াল করলাম, অহরহ যেগুলো করছি, যেটা করছি সেটা মনেই থাকে না আমাদের, কিন্তু এটা তো স্বভাববশতই করে যাচ্ছি। আর আসলে কি বলুন তো, এই বিকে শুভ্রা অফিসিয়াল চ্যানেলটা কিন্তু আপনাদের জন্যই, তাই তো? হ্যাঁ, আমাদের নিশ্চয়ই, সকলের জন্য। সকলের জন্যে। একদম কারণ সব রকম টক ঝাল মিষ্টি সব কিছুই তার ভেতরে একদম থাকবে, একদম একদম আলোচনার ছলে অনেক কিছুই থাকতে পারে সেখানে। একদম। যাক মাতাজি, আজকের মতন আমরা এই অনুষ্ঠান শেষ করব। আহ, আপনি আবার বলছি, ভালো থাকবেন, সুস্থ তোমাকেও, থাকবেন। তোমাকেও নমস্কার শ্রমিক, তুমি ভালো একদম থেকো। একদম আর আপনারা আমার সকলে আমার সাথে রয়েছেন, আমার সেটাতেই আমার খুব বড় আনন্দ হচ্ছে। সবসময় সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, একদম পাশে থাকতেই হবে। আপনাদের সহযোগিতায় আমার একান্ত ভরসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভ ভাবনা, শুভকামনা রইল। ওম শান্তি। ওম শান্তি।